গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 6:45। তো উঠে গেছি, আজকে সরস্বতী পুজো। চলো বারান্দা থেকে একটু ঘুরে আসি। দেখতেই পাচ্ছ বারান্দায় কি সুন্দর দুটো ফুল ফুটেছে, ডালিয়া ফুটেছে। আর আজকে সরস্বতী পুজো, বসন্তের প্রথম দিন। দেখতেই পাচ্ছ আকাশ বেশ মেঘলা। হ্যাঁ, আরও একটা দিন স্পেশাল, আজকে সরস্বতী পুজো এবং তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। আমার বাড়ির সরস্বতী পুজো কেমন করলাম পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে আমি মোটামুটি সাজিয়ে ফেলেছি কীভাবে সরস্বতী পুজো করছি। অল্প ছোটোর মধ্যেই সরস্বতী পুজো করলাম। কিছুদিন আগেই আমার একটা অ্যাক্সিডেন্ট মতন হয়েছিল, যার কারণে পা নিয়ে আর এগোতে পারছিলাম না। আর মেয়ে আর বরের প্রচেষ্টাতেই সবাই মিলে ছোট্ট একটু আয়োজন করেছি সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো শেষ হতেই দিদির বাড়িতে চলে যাওয়ার একটা ব্যাপার আছে। আর দিদির বাড়িতে আজকে জোড়া ইলিশ। চলো জোড়া ইলিশ কী করে দিদি রান্না করছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই যে দিদির রান্নাঘরে পৌঁছে গেছি। দিদি মোটামুটি জোড়া ইলিশ কেটে আগে থেকেই রেডি করে রেখেছিল। আর এখানে দিয়ে দিয়েছে তেলের ভেতরে বেগুন আর শিম, আর এই যে কাটা মাছ দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটা একটা ঐতিহ্য বাঙালি বাড়ির বলতেই পারো। সরস্বতী পুজোতে দিদি এটা করে, আমরা কোনো বোনেরা সেরকমভাবে করি না। তো দিদি এই জোড়া গোটা অ্যারেঞ্জমেন্টটাই দিদি করে এবং আমরা প্রত্যেকে দিদির বাড়িতে চলে যাই। হ্যাঁ, বোনেরা এখানে তো থাকে না, এক বোন ব্যাঙ্গালোর, এক বোন দুর্গাপুর। কাজেই মা আর আমি যেহেতু কাছাকাছি থাকি, একটু পায়ের ব্যথা সত্ত্বেও দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। আর আজকে তো পড়াশোনা নেই, আজকে সরস্বতী পুজো প্লাস বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর ইংরেজিতেও 14 ফেব্রুয়ারি, সবারই ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে দিদির বাড়িতেই সারা দিনটা কাটাবো। আর কি করে বাঙালি বাড়ির এই মাছ রন্ধন পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু মাছ একটাও ভাজা হচ্ছে না, শুধুমাত্র নুন জলে মাছটা তৈরি করা হচ্ছে। আর এই ঐতিহ্যটা কিন্তু বরাবর দিদি করে আসে। আর আগে মা করতো, এখন আর মা পারে না বলে দিদি এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। তো মোটামুটি মাছ রান্না দেখতেই পাচ্ছ। আর অল্প করে হলুদ আর নুন দিয়ে কিন্তু পুরো মাছটা রান্না হচ্ছে। তো মাছটা কিন্তু একটাও ভেঙে যাবে না, একটাও কোনো রকম কোনো এদিক ওদিক হবে না, প্রত্যেকটা মাছ আস্ত থাকবে। আর ওপর থেকে নুন হলুদ, অল্প হলুদ মিশিয়ে মাছটা কিন্তু রান্না করা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, ওপর থেকে এবার জল দিয়ে যতটা ঝোল রাখার দরকার ততটা। এটা গন্ধরাজ লেবু দিয়ে সত্যি অসাধারণ লাগে খেতে। একবার কিন্তু, হ্যাঁ আমি বলছি না এভাবেই ট্রাই করতে, তোমরা এই পদ্ধতিতে একবার হলেও ইলিশ মাছটা রান্না করে দেখো। অসাধারণ খেতে হয় গন্ধরাজ লেবু দিয়ে, খেতে অসাধারণ লাগে গরম ভাতে। আর মোটামুটি রেডি হয়ে গেছে। আর দিদির বাড়ির বারান্দাতে আসতেই দেখলাম শিমুল ফুল, আর পুরো গাছ ভর্তি, একটাও দেখো পাতা দেখা যাচ্ছে না। বসন্ত যে দ্বারে কারা নাড়ছে সেটা আমরা বুঝতেই পারছি এই গাছগুলো দেখে। এই গাছগুলোই যেন, আর কোকিলের ডাক। হ্যাঁ, সকালবেলা তোমাদের একদিন শোনাবো। আমার বাড়ির পাশেই যে জঙ্গলটা আছে সেখানে প্রতিদিন সকালে কোকিল ডাকে। আর এই শিমুলের বাহার দেখে সত্যিই মনে হচ্ছে বসন্ত যেন দ্বারে করা নাড়ছে। একটাও কিন্তু পাতা দেখা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর চলো এবার দিদির সরস্বতী ঠাকুরটা একটু দেখে আসি। দিদি পুজো করেছে, তো তার সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে। এই যে দিদির সরস্বতী ঠাকুর দিদি পুজো করেছে এবং তার সাথেই পাশে রাখা দিদির লক্ষ্মী ঠাকুর। তো মোটামুটি রান্না রেডি, এবার আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হব। তো আজকের ব্লগটা কেমন লাগলো, দিদির এই নতুন রান্নার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ছবি তোলা তো মাস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু ছবি তুলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।